আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ভালো আছো? আজকে আমাদের পাঠশালার পক্ষ থেকে সংখ্যা পদ্ধতি আইসিটির ইন্টারমিডিয়েট আইসিটির সংখ্যা পদ্ধতির দ্বিতীয় ক্লাসটা শুরু হবে, তাই তো? তো চলো, সংখ্যা পদ্ধতির দ্বিতীয় ক্লাসটা আসলে কি ছিল একটু দেখি। আমরা কিন্তু আগের ক্লাসে করছিলাম কি, আমরা এর আগের ক্লাসে করছিলাম যে সংখ্যা পদ্ধতি কত প্রকার হতে পারে। দেখো তো, আগের ক্লাসে কিন্তু বলছিলাম, মনে আছে কিনা জানি না, আবারও বলি যে সংখ্যা পদ্ধতিটা আসলে দুই প্রকার, একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে একই সংখ্যার বিভিন্ন স্থানে বসলে তার মানের পরিবর্তন হয়, এটা গতদিন বলছিলাম। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে বোঝায় যে যেখানে সংখ্যা বিভিন্ন জায়গায়, অঙ্ক বিভিন্ন জায়গায় বসলে ওই অঙ্কের মানের কোনো পরিবর্তন হয় না। তো বলছিলাম যে সংখ্যা পদ্ধতি কয় প্রকার। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা পজিশনাল, একটা নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কয় প্রকার? পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার, যেই চারটা প্রকার আমাদের ইন্টারমিডিয়েটে কাজে লাগবে। তার মধ্যে দেখো গুরুত্বপূর্ণ একটা বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি আর হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে আমরা যেই পদ্ধতি ব্যবহার করি সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিটা আমরা ব্যবহার করি। আমরা গণনার জন্য 1 থেকে 10 পর্যন্ত এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি। আর এছাড়াও বাইনারি সংখ্যা পদ্ধতি আছে, অক্টাল সংখ্যা পদ্ধতি আছে, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি আছে। আচ্ছা, এখন একটু ছোটবেলার পড়াটা একটু মনে করাই, একটু ছোটবেলা, অনেক ছোটবেলা, যখন আমরা বাচ্চাকালে 1 2 3 4 গণনা শিখলাম, তখন বলতো অপরিচিত সংখ্যা ছিল কয়টা? অপরিচিত সংখ্যা, যেটাকে আমরা অঙ্ক বলে চিনি। যদি বলে দেখো সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্কটা কি, যার কোনো মান একলা একলা বসলে তার কোনো মান নেই, সেটা তুমি বলবা শূন্য। শূন্যটা বলবা সব থেকে ছোট। যদি বলে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বানাও, শুধু শূন্য এক জায়গায় পাশাপাশি বসালে কোনো সংখ্যা হয় না। তাহলে শূন্যকে সংখ্যায় রূপ দেওয়ার জন্য কি করতে হয়? শূন্যের পাশে একটা 1 বসাতে হয়। একের পাশে শূন্য বসালে সেই শূন্য দাম আছে, কিন্তু শুধু শূন্য শূন্য দাম নেই। এগুলো ছোটবেলার পড়া। তো যাই হোক, সেই কথাবার্তায় না যাই, তাহলে শূন্য নিজে একটা অঙ্ক। দেখো, এইরকম কিছু অঙ্ক আমরা ব্যবহার করি যার সাথে যার চেহারার কোনো মিল নেই, যেমন 1 2 3 4 5 6 7 8 9। এরপরে যদি আমি কোনো কিছু লিখি, সেইগুলো কি বলতো, সেইগুলো কিন্তু যদি আমি 10 লিখি, দেখো 10-এর মধ্যে একটা 1 আছে, একটা শূন্য আছে, এইটা পরিচিত। 1ও আমি আগে থেকে চিনি, শূন্য আগের থেকে চিনি। কিন্তু আমি যদি বলি যে 10 না 9, 9 দেখো তো আগে কোথাও দেখেছি কিনা, 8 কোথাও দেখেছি কিনা, 7 কোথাও দেখিনি, 6 কোথাও দেখিনি, 5 কোথাও দেখিনি, 4 3 2 1 0। এইগুলো সবাই সবার থেকে স্বতন্ত্র, সবার চেহারা, সবার মান, সবার ডাক, সবার নাম আলাদা। এই জন্য এইটা হচ্ছে আমার যে কোনো একটা পদ্ধতির ভিত্তি। যেই ডেসিমেল সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করব, সেই ডেসিমেল সংখ্যা পদ্ধতি যত সংখ্যা তৈরি হবে তার কিন্তু অপরিচিত চেহারাগুলো হচ্ছে এই 9টা থেকে 10টা। 0 থেকে 9 পর্যন্ত 10টা হচ্ছে অপরিচিত চেহারা, যাদেরকে দিয়ে আমি কি বানাবো বলো? সংখ্যা বানাবো। যাদেরকে দিয়ে আমি বানাবো তারাই তো ভিত্তি, মূল ভিত্তি, বেজ বলা হয়। তাহলে এইগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতির বেজ। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমরা যেই পদ্ধতি ব্যবহার করি 9 পর্যন্ত অঙ্ক, বৃহত্তম অঙ্ক, ছোটবেলায় আমরা পড়েছি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9 9 9, 3টা 9। এই যে 3টা 9 কেন বৃহত্তম অঙ্ক কেন? কারণ 3টা বৃহত্তম অঙ্ক, সব থেকে বড় অঙ্কটা 9। এরপরে যেগুলো আছে সেগুলো সব সংখ্যা। একটা একটা ডিজিট, একটা একটা ডিজিট হচ্ছে সব থেকে বড় ডিজিটটা হচ্ছে আমাদের ডেসিমেল পদ্ধতিতে 9। এখন আসো, আজকে আমরা অন্যরকম একটা জিনিস দেখবো। এটা তো আমরা জানি যে 0 1 2 3 4 5 6 7 8 9, এইগুলোকে বলা হয় ভিত্তি। কি বলা হয়? বেজ বা ভিত্তি, বেজ বা ভিত্তি বলা হয়। এইগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ, ভিত্তি বা বেজ, মনে রাখবা। হ্যাঁ, এইগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ বলা হয়, ভিত্তি বলা হয়, ভিত্তি। তাহলে বলো তো, এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10টা। এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 10।
কিরকম 10? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এইটা হচ্ছে আমার সংখ্যা পদ্ধতির ভিত্তি। আচ্ছা, এছাড়াও তো আরো 3টা সংখ্যা পদ্ধতি আছে না? বাইনারি। এই বাইনারিরও কিন্তু এরকম ভিত্তি আছে, জানো? এই বাইনারিরও ওই রকম ভিত্তি আছে বেশ কিছু। এই বাইনারির ভিত্তি আছে 2টা। এই বাইনারির বেজ হচ্ছে মোটে 2টা। এই বাইনারির ভিত্তি হচ্ছে 2টা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এই বাইনারির ভিত্তি কত তাইলে বলো তো? যদি 2টা অঙ্ক থাকে, 2টা অঙ্ক, এই বাইনারির ভিত্তি হচ্ছে মোটে 2টা অঙ্ক, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তাইলে বলো তো এর ভিত্তি কত? 2টা অঙ্ক দিয়ে যাবতীয় সংখ্যা আমি বানাতে পারবো। তাহলে এর ভিত্তি হচ্ছে 2। এরপরে আসো, তোমাকে বলেছে অক্টাল। অক্টালের ভিত্তি হচ্ছে 8। অক্টালের ভিত্তি হচ্ছে 8, মনে রাখবা। অক্টালের ভিত্তি হচ্ছে 8। অক্টালের ভিত্তি হচ্ছে 8। তার মানে ওর 8টা অঙ্ক থাকবে। কয়টা অঙ্ক থাকবে? অক্টালের ভিত্তিতে 8টা অঙ্ক থাকবে। তাহলে বলো তো 8টা অঙ্ক কি কি হবে? 0 থেকে কত পর্যন্ত? 0 থেকে 8টা অঙ্ক হবে। 8টা, খুব বেশি না। দেখো, 0 থেকে 8টা অঙ্ক হবে। এটা হচ্ছে অক্টালের ভিত্তি। 0 থেকে 8টা অঙ্ক হবে। তাহলে আসো দেখো, 0 থেকে 8টা অঙ্ক বানাই। 0 থেকে 8টা অঙ্ক বানাবো। এখন আমরা 0 থেকে 8টা বানাবো, তাহলে 7 পর্যন্ত হবে, তাই না বলো? হ্যাঁ, 0 থেকে 8টা অঙ্ক কত পর্যন্ত হয়? 7 পর্যন্ত। এইটা হচ্ছে আমার অক্টালের ভিত্তি। দেখো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, মোট 8টা অঙ্ক। অক্টাল, মানে 8, অক্টা মানে 8। মোনো, ডাই, ট্রাই, টেট্টা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, ডেকা। এইটা হচ্ছে, এইটাও এক ধরনের পদ্ধতি, এইটা এক ধরনের ভাষা, এক ধরনের সংখ্যার নাম। মোনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, টেট্টা মানে 4। মনে থাকবে? তাহলে অক্টা মানে 8। তাহলে অক্টাল মানে 8 ভিত্তিক 8টা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে অক্টাল। এবার দেখো হেক্সাডেসিমেল। আচ্ছা, ব্রাজিলদের মিশন হেক্সা চলে না এখন, মানে 6। হেক্সা মানে কি? 6। হেক্সা মানে কত বললাম? 6। মিশন হেক্সা মানে 6 নাম্বার বিশ্বকাপ তারা পাবে, এইটা তাদের টার্গেট। তাহলে হেক্সা মানে যদি 6 হয়, আর ডেসিমেল মানে কিছুক্ষণ আগে দেখলাম 10, তাহলে বলো তো হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল এই সংখ্যা পদ্ধতিতে মোট কত হবে? হেক্সা মানে 6 আর ডেসিমেল মানে 10, তাহলে মোট কত? 16 না? তাহলে 16টা অঙ্ক তৈরি হবে। কয়টা বলো? 16টা। তাহলে 16টা অঙ্ক মিলে এই সংখ্যা পদ্ধতিটা তৈরি হবে। 16টা অঙ্ক। তাহলে দেখি 16টা অঙ্ক আমি একটু লিখিত। এর 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে। এইবার যদি আমি বলি 10, আচ্ছা 10 কি 1 এর সাথে আর 0 এর সাথে মিলে গেছে না? কিছুক্ষণ আগেই বললাম যে সংখ্যা পদ্ধতির যে অঙ্কগুলো হয়, অঙ্কগুলো পুরোটাই ইউনিক হয়, কারোর চেহারার সাথে কারোর চেহারা মিলবে না। তাইলে তাকে বলা হয় মৌলিক অঙ্ক, তারা অঙ্ক। তাহলে এখন দেখো তো, 9 এর পরে 10 লিখতে পারবো না, কিন্তু 10-এর প্রতিনিধিত্ব করবে এইরকম একটা জিনিস লিখবো। তাহলে কাকে লিখবো বলো তো? তাহলে তখন তার নাম হয়ে যাবে এ আছে, তারপরে লিখবো বি, সি। তাহলে 9, 10, 11, 12, 12টা হয়েছে কিন্তু দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা হয়ে গেছে। তারপরে দেখো 14 নাম্বার ডি, 15 নাম্বার ই, 16 নাম্বার কত? এফ। তাহলে এখন নিশ্চয় তোমাকে আর বোঝানোর দরকার নেই যে এই যে এ বি সি ডি ই এফ, এইগুলোও কিন্তু একটা কি বলো? এইগুলোও একটা সংখ্যা পদ্ধতির নাম। এইগুলোও একটা সংখ্যা পদ্ধতির একটা অঙ্কের নাম। তাইলে যখন তোমার সামনে কেউ বলবে, আচ্ছা বলো তো যে এ মানে কত, তোমাকে নিশ্চয় আর বোঝানো লাগবে না যে এ মানে কত বোঝাতে যাচ্ছে। তোমাকে কেউ যদি বলে, বলো তো এ মানে কত, যেইটা তোমার কাছে এ সেটা মানে কত, এখন কি তোমাকে আর বোঝানো লাগবে এ মানে কত? দেখো, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এ মানে কত তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, তুমি অবশ্যই বলবা 9 এর পরে এ মানে কত আসে? এ মানে 10 বোঝায়।
যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে আচ্ছা বি মানে কত, তুমি কি বোঝো বি বলতে? আমি কি বুঝবো বি বলতে? আমার ভাষায় বি বলতে 9 এর পরে 10 এর পরে 11 বোঝাই। আচ্ছা এরপরে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে সি মানে কত, তুমি কি বলবো বলো? সি মানে তোমার ভাষায় কত? সি মানে কত, বি মানে কত, ই মানে কত, আর এফ মানে কত তোমাকে জিজ্ঞাসা করা হলো, তাহলে বলো সি মানে কত বুঝবা? সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15 বুঝবো আমরা। আমাদের ভাষার কথা বলছি। তাহলে আমরা কোন ভাষা ব্যবহার করি, কোন পদ্ধতি ব্যবহার করি? আমরা সবসময় ডেসিমেল পদ্ধতি ব্যবহার করি। তাহলে ডেসিমেলে যেটা 15, সেটা আমাদের মতে সেটা কত বলো তো? আমাদের কাছে ডেসিমেলে যেটা 15 সেটা হচ্ছে হেক্সা ডেসিমেলে এফ, আমাদের কাছে যেটা 14 সেটা হেক্সা ডেসিমেলে ই। কিন্তু ওদের 14টা কিন্তু আবার আলাদা জিনিস। এতটুকু তো ক্লিয়ার নিশ্চয়? এতটুকু যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে দেখো সংখ্যা আরেকবার বলে দিই, তাহলে সংখ্যা পদ্ধতি কয় প্রকার? পজিশনাল আর নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। বাইনারি, অক্টাল, ডেসিমেল আর হেক্সাডেসিমেল। এবার আসো, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? 2। অক্টালের কত? 8। ডেসিমেলের কত? 10। তাহলে হেক্সাডেসিমেলের কত? হেক্সাডেসিমেলের কত হবে? হেক্সাডেসিমেলের কত হবে বলো? হেক্সাডেসিমেল, এই হেক্সাডেসিমেলে কিছুক্ষণ আগেই বললাম হেক্সা মানে কত? 6, আর ডেসিমেল মানে 10। তাহলে হেক্সাডেসিমেল মানে কত? 16। তাহলে এই যে 16টা অঙ্ক দিয়ে এর যত সংখ্যা আছে সব 16টা অঙ্কের মধ্যেই থাকবে। ডেসিমেলে যত সংখ্যা আছে সব এই 10টা অঙ্কের মধ্যেই থাকবে। অক্টালে যতটা অঙ্ক সংখ্যা আছে, তাহলে তোমাকে যদি কেউ একটা সংখ্যা লিখতে বলে যে বলো তো এই সংখ্যাটা আসলে কার কার হওয়া সম্ভব, নিশ্চয় তুমি বলতে পারবে। এখন দেখো তো, তোমাকে বলা হলো যে বলো তো দেখি এইটা কার কার হওয়া সম্ভব। দেখো তোমাকে বলা হলো যে 18, এই সংখ্যাটা কার কার হওয়া সম্ভব? এর ভিতরে কি 0 8 পর্যন্ত কি আছে? 1 হওয়া সম্ভব। তোমাকে যদি বলা হয় যে দেখো 11 কার কার হওয়া সম্ভব? 11, তুমি অবশ্যই বলবে 1 এর মধ্যে আছে, এর মধ্যে আছে, এর মধ্যে আছে, এর মধ্যে আছে। তার মানে এই 1 সবার মধ্যে আছে। তাহলে এটা একটা সংখ্যা, 11 একটা সংখ্যা যেটা 4টারই হওয়া সম্ভব। 4টারই হওয়া সম্ভব। যদি কখনো এইরকম ভাবে ব্র্যাকেট দিয়ে এইভাবে লিখে দিই, বেজ লিখে দিই পাশে, তাহলে বুঝবা ও 2 আছে, তার মানে এটা হলো বাইনারি সংখ্যা। যদি আমি বলি না 2 না, এখানে 10 আছে, 8 আছে, তার মানে কি বুঝবা? এটা অক্টালের সংখ্যা। এই যে ব্র্যাকেট ঘিরে যখন তুমি একটা সংখ্যা লিখে দিবা, এইটা বলতে ওই ভিত্তিটাকে পাশে বসিয়ে বোঝানো হয় এটা কার সংখ্যা। বুঝতে পারলে? আচ্ছা এইবার যদি এখানে বলি না রে এখানে 8 না, এখানে 10 আছে, তাহলে তুমি বলবা ডেসিমেলের সংখ্যা। যদি বলি না এখানে আছে 16 আছে, তাহলে বলবা হেক্সা ডেসিমেলের সংখ্যা। কোন একটা সংখ্যা কার এটা চিনতে পারবা না? যদি এটা চিনতে পারো তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এখন তুমি বলো তো এই যে 18 এটা কার সংখ্যা, কার কার হতে পারে, সম্ভাবনা কার? এখানে কি 8 বলে কোনো অঙ্ক আছে? তাহলে অবশ্যই বাইনারি হবে না। তাহলে কে হবে? অক্টাল। অক্টালে কি 8 আছে? কোন অঙ্ক কি 8 আছে বলো তো? 8 বলে কোনো অঙ্ক নেই, তার মানে এটা অক্টালও হবে না। দেখো তো ডেসিমেলে কি 8 আছে? ডেসিমেলে কিন্তু একটা 8 আছে, তার মানে এইটা ডেসিমেল হওয়া পসিবল। দেখো তো এর মধ্যে কি কোথাও 8 আছে? আছে। তাহলে এটা হেক্সাডেসিমেল হওয়া সম্ভব। তার মানে হয় এই অঙ্কটা হচ্ছে ডেসিমেল হবে অথবা হেক্সাডেসিমেল হবে। দেখো এই এই 18টা হয় ডেসিমেল হবে, 18টা হয় ডেসিমেল হবে, 18টা হেক্সাডেসিমেল হবে। কিন্তু কেউ যদি লেখে যে 18টা, এই 18কে যদি কেউ লেখে অক্টাল, সে কি ঠিকঠাক লিখেছে? এটা কি কখনো সম্ভব? এইটা সম্ভব না। কারণ কি? এই যে 8 বলে যে অঙ্কটা সেটা এর মধ্যেই নেই। বুঝলে? তাহলে সংখ্যা পদ্ধতিতে যে অঙ্কগুলো হয়, যে সংখ্যাগুলো আমরা বানাই, সেই সংখ্যা হচ্ছে এই অঙ্ক দিয়েই বানাতে হবে। আর যখনই এই অঙ্ক দিয়ে বানাবো তখন এই অঙ্কগুলো ওর মধ্যে না থাকলে সেই পদ্ধতিতে সেইটা বানানো যায় না। যেমন আমি বাইনারিতে কখনো 18 লিখতে পারবো না, কারণ বাইনারিতে আমি 11 লিখতে পারবো, 10 লিখতে পারবো, 100 লিখতে পারবো, 0 আর 1 দিয়ে যত সংখ্যা আছে সব লিখতে পারবো, কিন্তু 0 আর 1 বাদে অন্য কোনো সংখ্যা বাইনারিতে লেখা যায় না। কথা বোঝা গেছে? যেমন দেখো আমাদের ভাষার একটা অক্ষর আছে, কিন্তু কি অক্ষর বলো?
আমরা একটা প বলি, প। আচ্ছা বলো তো, আমরা যেটা প বলি, আরবিতে প উচ্চারণের কোন অক্ষর আছে কিনা? আলিফ, বা, তা, সা, জিম। একটু ভালো করে খেয়াল করো, এইটা একটু বোঝাই দিই। এই জায়গাটা অনেকে বোঝে না, বিধায় সংখ্যা পদ্ধতি কঠিন হয়ে যায়। দেখো, আমরা যেটা বলি, আমাদের ভাষায় একটা প আছে না, আমাদের ভাষায় একটা র আছে না, র। এটা হচ্ছে আমাদের ভাষা, আমরা এই প আর র তে কথা বলি। কিন্তু যদি দেখো, যদি আরবি ভাষায় কেউ বলে, আরবি ভাষায় আলিফ আছে, বা আছে, তা আছে, সা আছে, জিম আছে, হা আছে, খ আছে, দাল, জাল, র, ঝা, সিন আছে, শিন আছে, সদ আছে। একটু ভালো করে দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। বলো তো, এতগুলো অক্ষর আছে, এই অক্ষরের ভিতরে কোন অক্ষরে প উচ্চারণ হয়েছে, র উচ্চারণ হয়েছে? এগুলো তো নেই। তাহলে আমরা যদি বলি পড়ো, এটা কি আরবিতে কোনোভাবে বলা যায় না পড়ো? বলে তো প নেই, তার মানে কি পড়ো শব্দটা ওরা আর বলতে পারবে না। পড়ো, পাড়া, পাকা, এই শব্দগুলো ওরা বলতে পারবে না, না? ওরাও কিন্তু বলে। আমাদের ভাষায় র আছে, ইংরেজিতে কোথাও র এর উচ্চারণ আছে, র হয়। ইংরেজিতে আর আছে, র এর উচ্চারণ হয়, কিন্তু র উচ্চারণ হয় না। তার মানে কি ইংরেজি ভাষা কি বন্ধ আছে বলো তো? ইংরেজি ভাষা বন্ধ নেই, কিন্তু তারা কিন্তু পড়ে, তারাও কথা বলে, তারা সমস্ত মনের ভাব প্রকাশ করে। তার মানে আমাদের এইখানে এই যে শূন্যর এক আছে আর বাদ বাকি অঙ্ক নেই বিধায় যে ওই ভাষাতে সংখ্যা তৈরি করা যায় না, বিষয়টা এরকম না। তারা সম্পূর্ণ সংখ্যা তৈরি করতে পারে, কিন্তু সেই সংখ্যাটা ওরা এই দুইটা অঙ্ক দিয়েই তৈরি করে ফেলবে। এর দেখো, ৮ নেই, ৯ নেই, অক্টালে ৮ ৯ নেই, এই অঙ্ক নেই। তার মানে যে অক্টালে সংখ্যা তৈরি হয় না, এটা সম্ভব না। সংখ্যা তৈরি হয়, তারা সমস্ত সংখ্যা তৈরি করতে পারে। যেইটা বোঝাতে যাবে সেইটাই পারবে, কিন্তু ওই ৮ আর ৯ বাদ দিয়ে। যেমন আরবিতে সমস্ত মনের ভাব প্রকাশ করা যায়, কিন্তু কি দিয়ে? প আর র বাদ দিয়ে। ইংরেজিতে র বাদ দিয়ে যেমন সমস্ত কিছু প্রকাশ করা যায়, ঠিক ওই রকম আরবিতেও যেই রকম সমস্ত কিছু প্রকাশ করা যায়, এইখানেও সেই রকম। তো এখন আসো, আমরা একটু সংখ্যা তৈরি করি, সংখ্যা তৈরি করি। সংখ্যা মানে, তোমাকে যদি কেউ বলে যে আচ্ছা বলো তো দেখি, যে শূন্যর পরে কি, তুমি অবশ্যই কি বলবা? শূন্যর পরে এক, তারপরে কত? ২, তারপরে ৩, তারপরে ৪, তারপরে ৫, ৬, ৭, ৮, ৯। এখন কেউ এইটা লিখলো এবং কেউ এইরকম না লিখে সে বলল, দেখো আমরা একটা কাজ করি। এটা একটা গল্প, মনে রাখার টেকনিক, তাছাড়া অন্য কোনো কিছু না। সেটা কি? আমাদের সবাই সবাই সবার পাশে বসি। যেমন সবাই সবার পাশে বলতে বললো, দেখো আমাকে তো প্রথমে লিখেছো, আমাকে একটু সবার পাশে বসাই দাও। তাহলে চলো তোমাকে সবার পাশে বসাই দিই। তাহলে দেখো, আমাদের প্রথম অঙ্কটা কি ছিল? শূন্য। তাহলে সবার পাশে একটু শূন্য বসাই দাও। শূন্য, 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 শূন্য। দেখো তো, শূন্য শূন্য মানে তো শূন্যই, শূন্য এক মানে একই, শূন্য দুই মানে দুই, শূন্য তিন মানে তিনই, তাই না বলো? তাহলে দেখো, এই শূন্য যখন সবার পাশে বসার অধিকার রেখেছে, সে একটা অঙ্ক, তাহলে এক, সে দাবি করতে পারে না যে আমাকেও বসাও। তো বললো, দেখো আমরা বংশ পরম্পরায় একজন একজন একজনের পর একজন সিরিয়াল দিয়ে সবার পাশে বসবো, সবগুলো অঙ্কর পাশে বসবো, সংখ্যার পাশে না, সবগুলো অঙ্কর পাশে বসবো। তাহলে দেখো, সবাই সিরিয়াল দিয়ে, এখন শূন্যর পালা তো শেষ, ৯টা অঙ্ক, 9টা অঙ্ক, 10টা অঙ্ক, ৯ পর্যন্ত, ৯ পর্যন্ত বসা শেষ। এবার কে বসবে বলো তো? এক বসবে না। এক বসবে, আমি শূন্যের পাশে বসি, আমি একের পাশে বসি, ২ এর পাশে বসি, ৩-এর, ৪-এর, ৫-এর, ৬-এর, ৭-এর, ৮-এর, ৯। দেখো তো, ৯-এর পরে নতুন একটা সংখ্যা তৈরি হয়ে গেছে, ১০। তারপরে ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯। আচ্ছা, এইটুকু যদি আমি বুঝে যাই, তাহলে এইবার বলো তো, এইবার পালাকার, বসার পালাকার। এইবার অবশ্যই বসার পালা, শূন্যর পালা শেষ। দেখো, যার যার পালা শেষ তাকে তাকে আমি একটু আইডেন্টিফাই করে দিই। শূন্যর বসা শেষ, একের বসা শেষ। এরপরে কে বসতে যাচ্ছে বলো তো? এরপরে ২ বসবে, সবার কাছে ২ বসবে। দেখো, এরপরে সবার কাছে কে বসবে? ২ বসবে। তাহলে আমি ২ কে সবার পাশে বসাই দিই।
দেখো 2 2 2 2 2 2 2 2 2 2। এইবার বলো তো কি হবে? দেখো 19 20 21 22 23 24 25 26 27 28। এরপরে কে বসবে বলো তো? 3 বসবে, তারপরে 4 বসবে, এইভাবে বসতে 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 একটা সময় কে বসবে বলো? একটা সময় কে বসবে? একটা সময় কিন্তু 3 4 এগুলো সব বসা হয়ে গেলে একটা সময় কিন্তু অন্য কেউ বসবে। সবার শেষে কে বসবে বলো তো? সবার শেষে 9 বসবে, 9। দেখো, সবার শেষে এই 9টা বসবে, সবার শেষে বসবে 9। তাহলে 9টা বলবে এবার আমাকে একটু বসতে দাও। তাহলে দেখো, সবার পরে আমরা কাকে বসাবো? 9 কে বসাবো। সবার পরে 9 কে বসাবো। দেখো, এরপর একটা সময় 9 বসবে, 9 9 9 9 9 9 9। তখন অঙ্ক কিন্তু কি তৈরি হবে বলতো? 99 পর্যন্ত সংখ্যা তৈরি হয়ে যাবে। একটু খেয়াল করে দেখো, 9ও যখন সবগুলো অঙ্কের পাশে বসে গেছে, এখন কি বসা শেষ হয়ে যাবে? বলেছে সিরিয়াল দিয়ে বসতেই থাকবে। তাহলে এইবার বলো, ওই যে 0 1 2 3 4 5 6 7 8 করে যে বসতে চাচ্ছে, এইবার কে বসবে বলো তো? 9 এর পরে এইবার কে বসতে চাবে বলো? এইবার দেখো, 9 এর পরের সংখ্যাটা কিন্তু কি তৈরি হয়েছে? 10। বংশ পরম্পরায় তারা বসতে 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 এইবার 10 কিন্তু বলবে যে আমাকে একটু বসার সুযোগ করে দাও। দেখো, সবার পাশে 10 বসবে। নিশ্চয় বুঝতে পেরেছো? আজকে আমরা সংখ্যা তৈরি করা শিখছি, অঙ্ক থেকে সংখ্যা। তাহলে প্রত্যেকটা অঙ্কের পাশে সব অঙ্ক একবার করে বসতে 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 সিরিয়াল দিয়ে। তাহলে দেখো, 99 পরে 100 101 102 103 104 105, সবার শেষেরটা হলো অঙ্ক। আর এইগুলো দেখো সবাই পাশাপাশি বসতেছে। তাহলে 10 যখন বসে গেছে, এরপরে অধিকার কার? এরপরের অধিকার 11, তারপরে 12, তারপরে 13, তারপরে 14, এইভাবে সিরিয়াল দিয়ে বসতে যাবে। এই জন্য মনে হবে তখন তোমার হয়ে যাবে 100, 109 এর পরে 110, 111, 112, 113, 114, 115, 116। এইভাবে আসলে সংখ্যা তৈরি হয়। তাহলে প্রত্যেকটা অঙ্কের পাশে সবাই ধীরে সিরিয়াল দিয়ে বসতে 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 কি তৈরি হয়? এইরকম একটা সংখ্যা তৈরি হয়। এইবার বলতো, সবাই যদি বসতে যায়, সারা জীবন সংখ্যা তৈরি হবে। আর সারা জীবন যদি সংখ্যা তৈরি হয়, তাহলে সংখ্যা তৈরির কি কোনো শেষ আছে? সংখ্যা তৈরির কোনো শেষ নেই। তো এইটা কি শুধু ডেসিমেলের জন্যই প্রযোজ্য? এটা কি শুধু ডেসিমেলের জন্যই প্রযোজ্য? না, ডেসিমেলের জন্যই প্রযোজ্য বিষয়টা এরকম না। এইটা হচ্ছে ডেসিমেলের জন্য যেরকম প্রযোজ্য, অক্টালের জন্য সেই রকম প্রযোজ্য, বাইনারির জন্য সেই রকম প্রযোজ্য, হেক্সাডেসিমেলের জন্য সে একই রকম প্রযোজ্য। কনসেপ্ট ক্লিয়ার? এখন শোনো, দেখি আমরা সুন্দর সুন্দর ভাবে একটু সংখ্যা বানাই। চলো, আমরা ডেসিমেল সংখ্যা তো সবাই জানি যে ডেসিমেল সংখ্যা 0 থেকে শুরু হয়। 0 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে 11। এই দেখো দেখো, এই জায়গায় কিন্তু তোমাদের সাথে আমার এখন হেভি একটা কথা আছে। এই সবার আগে কিছু আগে কি আছে বলতো? সবার আগে কিন্তু 0 আছে, 9 পর্যন্ত সবার আগে 0 আছে। না লিখলেও লিখি 0 0 0 0 0 0 0 0 0 0। তাহলে 9 পর্যন্ত সবার সামনে 0 বসে পড়েছে। এইবার কে বসবে বলতো? আবার 1 থেকে শুরু হবে, 1 2 3 4 5 6। এইবার বলতো কে বসবে? এইবার নিশ্চয় বুঝতে পেরেছো যে এইবার 0 বসা যেহেতু শেষ সবার সামনে, এবার 1 বসবে। তাহলে 1, দেখো তাহলে এখান থেকে আমার কি হয়েছে? এটা একটু ভুল হয়েছে, একটু খেয়াল করো। এইখানে আবার 0 থেকে শুরু হবে, 0 1 2 3 4 5। এবার বলো, সবার সামনে কে দিয়ে শুরু হবে? এবার সবার পাশে 1 বসবে, 1 1 1 1 1 1। তার মানে বলো 9 এর পরে 10 11 12 13 14 15, চলছে গাড়ি চিচিমপুরে। বুঝতে কি পেরেছো? তাইলে এইটা যদি আমি বানাতে পারি, তাহলে এখন দেখো তো, নিশ্চয় নিশ্চয় এইটাও বানাতে পারবো। এও 0 আর 1। বাইনারির ভিত্তি কত বলো? 0 আর 1। এইটা দিয়ে সংখ্যা বানাবো। তাহলে 0 পাশে কেউ না বসলে বসা মানে কে বসেছে? 0 বসেছে। 1 পাশে কেউ না বসা মানে 1 বসেছে। আবারও তো 0 আর 1ই লিখবো। এইবার কে বসতে চাবে? 0 বসা তো শেষ, এবার 1 বসতে চাবে। দুই জায়গায় 1 বসেছে। তাহলে 0 বসা শেষ, 1 বসা শেষ, তারপরে কি আছে? 10 এসছে না? আবারও 0 আর 1 পাশে এইবার কে বসতে চাবে? এই টোটাল 10টা যে এর পাশে বসতে চাবে।
এই 10টা একের পাশে বসতে চাবে। এরপরে কে বসতে চাবে বলো? 0 আর 1-এর পাশে 10-এর পরে কে বসতে চাবে? 11 বসতে চাবে, যে আমাকে একটু বসার সুযোগ করে দাও। এরপরে 0 আর 1-এর পাশে কে বসতে চাবে? 11 পরে 100 বসতে চাবে, যে আমাকে একটু বসার সুযোগ করে দাও। এরপরে কে বসতে চাবে বলো? 100 বসতে চাওয়ার পরে কে বসতে চাবে? 101, 0 আর 1-এর পাশে 101 বসতে চাবে। দেখো 101 বসতে চাবে। এরপরে 0 আর 1-এর কাছে কে বসতে চাবে? 110 বসতে চাবে। 110 বসতে চাবে। 110 বসতে চাবে। এরপরে বলো 0 আর 1-এর পাশে কে বসতে চাবে? 110-এরও বসা শেষ, 111 বসতে চাবে। 111 বসতে চাবে। এই জিনিসগুলো আমি একটু গুছিয়ে সুন্দর করে কাছাকাছি লিখে দিই, যাতে তোমার কাছে একটা সংখ্যা বলে মনে হয়। দেখো, কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো। নিশ্চয় বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এরপরে অক্টাল দেখি। অক্টালের বলো, অক্টালটা বানাই চলো। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 কি লিখবো? লিখবো না, কারণ কি 8টা অঙ্ক আমার হয়ে গেছে। এরপরে দেখো তো কত লিখবো। এরপরে 0 সামনে 0, 0, 0, 0, 0, 0, 0, 0। এই শূন্যগুলো না লিখলেও চলে, আমি বোঝানোর জন্য বলছি 0। মনে থাকবে? আচ্ছা, এরপরে দেখো তো, এরপরে কি লিখবো? আবার 0, 1, 2, 3, 4, 5, 6, 7। কেন? এটা কেন লিখলাম বলো তো? এই কারণে লিখলাম, দেখো যে আমার মৌলিক অঙ্ক তো এই পর্যন্ত। তারপরে 0 বসা শেষে এবার কে বসবে? 1 বসবে। 1, 1, 1, 1, 1, 1, 1। হয়েছে না? হয়ে গেছে। তো এইবার আসো, এইটা বসলো, ওইটা বসলো, সেইটা বসলো, এখন কে বসতে চাবে বলো? এইবার দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এইভাবে লিখলে কি হবে আমার? এইগুলো লিখলে কি হবে? এইগুলো না, কিন্তু আমার আগে অঙ্কগুলো লিখতে হবে। তাহলে অঙ্কগুলো কি বলো? এগুলো কি অঙ্ক? কিছুক্ষণ আগে দেখে এসছি, দেখো কিছুক্ষণ আগে দেখে এসছি আমরা, যে দেখো তো হেক্সাডেসিমেলের অঙ্ক কয়টা? 9 এর পরে এ বি সি ডি ই এফ। দেখো, তাহলে আমি এখানে কি লিখবো বলো তো? এইখানে লিখবো কিন্তু এ লিখবো, বি লিখবো, সি লিখবো, ডি লিখবো, ই লিখবো, তারপরে এফ লিখবো। সবার সামনে কত আছে বলো? সবার সামনে কিছু না থাকা মানে সবার সামনে শূন্য আছে। কারণ কি? সবার প্রথমে শূন্য চাই, যে আমাকে সবার সামনে বসতে দাও, আমি আগে সবার সাথে বসে গল্প করে আসি, তারপরে তোমরা যে যে সবার সাথে বসে বসে একবার করে গল্প করবা। তাহলে এই যে মৌলিক অঙ্ক, এই অঙ্কের সাথে সবার গল্প করা ফরজ। বোঝো নাই? যেমন 5 ওয়াক্ত মসজিদে যে সবার নামাজ পড়া সহজ, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, 5টা অঙ্ক যেমন প্রত্যেকটা মুসলমান যে যে একবার পড়ে আসে। বোঝো নাই? তাইলে সেই রকম দেখো, সবগুলো অঙ্ক সবাই যে 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 একবার করে গল্প করবে, যারাই সংখ্যা হয়ে যাবে তারাই ওই অঙ্কের সাথে একবার যে দেখা করে আসবে। এটা নিয়ম, এটা শর্ত। কথা বুঝেছো? যারাই সংখ্যা তারাই সিরিয়াল মেনটেন করে ওই অঙ্কগুলোর সাথে একবার দেখা করে আসবে। তাইলে আমরা এই সামনে কিন্তু আসলে কি দিই না বলতো? আমরা এই সামনে এই ইয়েগুলো লিখি না, শূন্যগুলো লিখি না। কেন লিখি না? কারণ এই শূন্যের সামনে লেখাও যা, না লেখাও তাই। শূন্য সামনে লেখাও যা, না লেখাও তাই। এই জন্য আমরা লিখি না, এই জন্য আমরা লিখি না। তাহলে এখন আমরা অঙ্ক বানাতে পারলাম না। এখন তোমাকে যদি কেউ বলে, আচ্ছা বলো তো ভাইয়া, এইটা যদি সত্যি হয়, এফ পর্যন্ত তো লিখেছো, মেনে নিলাম তুমি এফ পর্যন্ত লিখেছো, এর পরে কে হবে? তাহলে দেখো, এটা সবার সামনে শূন্য, তাহলে আবারও সবার সামনে কি হওয়ার কথা? আবার সবার সামনে শূন্য, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তারপরে কত? এ বি সি ডি ই, আবারও এফ হওয়ার কথা।
তাহলে সবার সামনে একটু আগে কে বসেছিল? শূন্য বসেছিল। এবার কে বসবে? শূন্যের পরের সঙ্গে কত? 1 বসবে। তারপরে কে বসবে? তারপরে 2 বসবে, তারপরে 3 বসবে, 4 বসবে, 5 বসবে। যখন 9 বসা শেষ তখন শূন্য আর এর পরে কে বসবে বলো? 9 পর্যন্ত মনে করে বসে গেছে। এখন 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ। এখন কে বসবে বলো? 9 পর্যন্ত মনে করো বসা শেষ। এই 9 পর্যন্ত কোনো না কোনো ভাবে বসা শেষ। এবার কে বসবে? এ বসবে না? এবার অবশ্যই অবশ্যই এ বসবে। তার মানে এ 0 বুঝছো? তারপরে A1 A2 A3 A4 A5 এইভাবে বসবে। কথা বোঝো নাই? যদি সবার 9 পর্যন্ত সবার কাছে বসা শেষ হয়ে যায় তারপরে এ বসবে। এ 6 7 8 9 এই দেখো এ এ এ বি এ সি এ ডি এ ই এ এফ। এইগুলো কিন্তু সংখ্যা। তাহলে আমরা কি আজকে সংখ্যা বানানো শিখলাম বলো তো? সংখ্যা বানানো শিখতে পেরেছো? তাহলে দেখো আজকে খুব বেশি কিছু করিনি, কিন্তু আজকে আমরা সংখ্যা পদ্ধতি কয় প্রকার, সেই প্রকার ভেদে কার বেস বা ভিত্তি কত এবং কার অঙ্ক কয়টা সেই অঙ্কগুলো শিখছি। এবং এইখানে শিখছি হচ্ছে কেন, কিভাবে, কি কোন সংখ্যা দিয়ে কি করা যায়, সংখ্যা কিভাবে তৈরি করতে হয় শিখেছি, বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতিটা কিভাবে বানাতে পারবো আমরা সেটা শিখেছি। খুব কঠিন বলো তো এটা? খুব কি কঠিন? খুব কঠিন না। এখন আমাকে যদি সংখ্যা বানাতে হয় আমি অনেক 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 সংখ্যা বানাতে পারবো না? কষ্ট হয়ে যাবে সংখ্যা বানানো। এরপরে আসো, এরপরে কি আছে? সংখ্যা পদ্ধতি রূপান্তর। ওই যে বললাম আমরা যেটাকে পড়ো বলি সেটা আরবি ভাষায় কি বলে বলো তো? আরবি ভাষায় বলে ইকরা, মানে পড়ো। ইংরেজি কি বলে? রিড, পড়ো। বোঝো নাই? তাহলে এখন রিড দ্য প্যাসেজ বলেন না, এরকম প্যাসেজটি পড়ো। আমরা বললাম পড়ো, আরবি আলারা বললো কি, আরবিক ভাষায় বললো ইকরা, পড়ো। তোমাকে ইংরেজিরা বললো রিড, পড়ো। তাহলে এই যে তিনজন তিনটা কথা বললাম, কিন্তু কাজ তো উদ্দেশ্য তো একটা, কি করা? কোন একটা জিনিস পড়া। তাহলে আমরা পড়ো শুনে যেটা অভ্যস্ত, ইংরেজিরা আমেরিকারা রিড শুনে অভ্যস্ত, যারা সৌদি আরবে আছে আরবিক ভাষাভাষীরা তারা হচ্ছে ইকরা শুনে অভ্যস্ত। তাইলে এখন কেউ যদি তোমার সামনে বলে ইকরা মানে পড়ো, তুমি তো জানো যে ইকরা মানে পড়া, তাহলে সে বললো ইকরা, তোমার মনের ভিতর অটোমেটিক পড়ো কথাটা কনভার্ট হয়ে গেছে না? তাহলে যদি অটোমেটিক কনভার্ট হয়ে যায়, রিড, রিড শব্দের সাথে সাথে তোমার ভিতর কনভার্ট হয়ে গেছে না? তুমি যেমন কনভার্ট করে ফেলেছো যে রিড মানে তো পড়ো, তাইলে এইখানেও ঠিক তদ্রূপ, যে একটা সংখ্যা পদ্ধতির সাথে থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে কি করা যায়? কনভার্ট করা যায়, রূপান্তর করা যায়। দেখো সংখ্যা পদ্ধতির রূপান্তর, এই রূপান্তরটা আজকে আমরা শিখবো না। আজকে শুধুমাত্র বলে দিই, ডেসিমেল একটা সংখ্যা পদ্ধতি, বাইনারি একটা সংখ্যা পদ্ধতি, অক্টাল একটা সংখ্যা পদ্ধতি, আর হেক্সাডেসিমেল একটা সংখ্যা পদ্ধতি। আমরা কিন্তু এই রূপান্তর গুলা শিখবো। দেখো কখনো ডেসিমেল থেকে আমরা বাইনারি শিখবো, আবার কখনো বাইনারি থেকে ডেসিমেল শিখবো। তো এইখানে দেখো প্রথমে ডেসিমেল থেকে আমরা কয়টা শিখবো? দেখো মোট ডেসিমেল থেকে সব জায়গায় যাওয়া শিখবো। ডেসিমেল থেকে বাইনারি যাওয়া শিখবো, ডেসিমেল থেকে অক্টাল যাওয়া শিখবো, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। কয়টা হলো? 3টা হলো। আচ্ছা এইবার আসো, আমরা এইবার কি করব? দেখো বাইনারি থেকে ডেসিমেল আসা শিখবো, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল আসা শিখবো, অক্টাল থেকে ডেসিমেল আসা শিখবো। আবার কয়টা হলো বলো তো? আবার 3টা। মোট কয়টা? 6টা রূপান্তর। শুধু কি এই জায়গা থেকে এই জায়গায়, এইখান থেকে ওইখানে যেতে পারবো না। কেউ যদি বলে রিড আর কেউ যদি বলে ইকরা, তাহলে রিড মানেও পড়ো, ইকরা মানেও পড়ো। রিড থেকে ইকরায় কনভার্ট করা যাবে না? অবশ্যই যাবে। তার মানে দেখো বাইনারি থেকে আমরা অক্টালে কনভার্ট করা শিখবো, আবার অক্টাল থেকে বাইনারিতেও কনভার্ট করা শিখবো। কথা বোঝা গেছে? আচ্ছা এইবার দেখো তো হেক্সাডেসিমেল থেকে বাইনারি, আবার বাইনারি থেকে হেক্সাডেসিমেল। এইবার বলো তো কয়টা হলো? 2 আর 2 4, আরো 4টা, তাহলে 6 আর 4 কত? 10। আর একটা শিখবো এরকম, দেখো হেক্সাডেসিমেল থেকে অক্টাল আর অক্টাল থেকে হেক্সাডেসিমেল, এই রূপান্তরটা শিখবো। এটা একটা ইউনিক, এইটা একটু ইউনিক আছে। কেন বলতো? এইগুলো সোজাসুজি করা যায়, একে যত সোজাসুজি ট্রান্সফার করতে পারছি না, তার মানে এখানে কুছ তো গড়বড় হে দায়া, কুছ তো গড়বড় হে। বোঝো নাই? তো এই 4টা দেখো 2 4 6 8 10 12, মানে এইখানে 2টা, তাহলে মোট কয়টা হলো বলতো?
তার মানে আমরা সংখ্যা শিখে ফেললে এই 12টা সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা সামনের ক্লাসে শিখবো। মনে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।